আইসিডিএস এর আরও একটি নতুন ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব গণিত সাবজেক্ট নিয়ে, অর্থাৎ গণিতের ক্ষেত্রে কোন কোন টাইপগুলি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। তো সেক্ষেত্রে তোমরা যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং তার পাশাপাশি প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আইসিডিএস এর রেগুলার ক্লাসগুলি পাওয়ার জন্য। তো দেখো, প্রথম প্রশ্নে বলা হচ্ছে একটি শ্রেণীতে 30 জন শিক্ষার্থীর গড় বয়স 15 বছর। যদি শিক্ষকের বয়সও যোগ করা হয় তবে গড় বয়স 1 বছর বৃদ্ধি পায়। শিক্ষকের বয়স কত? তো এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। তো দেখো এখানে তোমরা কিভাবে এই অঙ্কটি করবে। তো এক্ষেত্রে দেখো বলা হয়েছে যে 30 জন শিক্ষার্থীর গড় বয়স হচ্ছে 15, তাহলে 30 জন শিক্ষার্থীর মোট বয়স কত? তো মোট বয়স হবে 30 গুণিত 15 সমান হচ্ছে 3 15 45, 450। 450 হচ্ছে মোট বয়স। এরপর বলা হয়েছে যে শিক্ষকের বয়সে যদি যোগ করা হয়, তো শিক্ষক মানে হচ্ছে আরেকজন ব্যক্তি, তো সেক্ষেত্রে টোটাল 31 জন হয়ে যাবে। 31 জন হয়ে যাবে। আর তারপর কি বলা হয়েছে যে গড় বয়স 1 বছর বৃদ্ধি পাবে। তো গড় বয়স ছিল 15, 15 জায়গায় কত হয়ে যাবে? 1 বছর বেড়ে গেলে হয়ে যাবে 16 হয়ে যাবে। তো সেক্ষেত্রে 31 আর 16 যদি তোমরা গুণ করো তাহলে কত হবে? 16 কে 16, 6 হাতে থাকে 1, 3 16 48 আর একে 49, তাহলে 496 হচ্ছে। তো দেখো এটা হচ্ছে শিক্ষক বাদ দিয়ে, আর যদি শিক্ষককে ধরা হয় তাহলে 496 হচ্ছে মোট বয়স। তো দেখো এখানে এই যে 450, এই 450-এর সাথে যদি আমি শিক্ষককে যোগ করে দিই, শিক্ষক মানে হচ্ছে এখানে এক্স বছর, ঠিক আছে? শিক্ষকের বয়স আমরা ধরে নিলাম যে এক্স বছর। তো সেক্ষেত্রে 450-এর সাথে যদি আমরা এক্স যোগ করি তাহলে আমরা বলতে পারবো যে 496 এটা হবে, 496 হবে। তাহলে এক্স সমান কত হবে? 496, আর এটা ওদিকে চলে গেলে কি হবে? প্লাস আছে, তাহলে হয়ে যাবে মাইনাস। তাহলে কত হচ্ছে? 46 হচ্ছে। তো 46 হবে এখানে কারেক্ট আনসার। তো সেক্ষেত্রে অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই ধরনের প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। যদি আসে তাহলে এভাবেই কিন্তু করবে। প্রথমে মোট বয়সটা বার করে নেবে, তারপরে শিক্ষককে যদি ধরা হয় তাহলে টোটাল হবে 31 জন, তাহলে মোট বয়স হচ্ছে, এখানে সংখ্যাও কিন্তু বেড়ে যাবে, 15 সাথে 1 বছর কিন্তু বেড়ে যাবে, তো সেক্ষেত্রে এখানে 16 হয়ে যাচ্ছে, তাহলে 31 জন, আর এখানে হচ্ছে গড় বয়স 16, তো সেক্ষেত্রে মোট বয়স হচ্ছে 496, আর এখানে এটা হচ্ছে শিক্ষকের বয়স, তো সেক্ষেত্রে দুটো যোগ করলে হয়ে যাবে মোট বয়স, আর এখান থেকে এক্সের মান কিন্তু বেরিয়ে যাচ্ছে। 46 হচ্ছে এখানে কারেক্ট আনসার, অর্থাৎ শিক্ষকের বয়স হবে 46 বছর। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। তো দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে একজন দোকানদার তার পণ্য ক্রয় মূল্যে বিক্রি করার দাবি করে। অর্থাৎ একজন দোকানদার বলছে যে যত দামে সে জিনিসটি কিনেছে সেই দামেই সে বিক্রি করবে, কিন্তু 250 গ্রাম ওজনের পরিবর্তে 225 গ্রাম ওজন ব্যবহার করে। অর্থাৎ ওজনের ক্ষেত্রে সে কম দিচ্ছে। দেখো 250-এর জায়গায় সে 225 দিচ্ছে, তো সেক্ষেত্রে 25 গ্রাম প্রত্যেকবার কিন্তু কম সে ওজনের ক্ষেত্রে দিচ্ছে। এখানে বলা হয়েছে যে দোকানদারের লাভের শতাংশ কত, অর্থাৎ কত পার্সেন্ট তার প্রতিবার লাভ হচ্ছে। শতাংশে কিন্তু আমাদের লাভের পরিমাণটা বার করতে হবে। তো এখানে কীরকমভাবে তোমরা করবে? দেখো এখানে 25 গ্রাম কিন্তু প্রত্যেকবার তার লাভ হচ্ছে, তো 25 গ্রাম কতর মধ্যে লাভ হচ্ছে? 225 গ্রামের মধ্যে। তাহলে এখানে লিখবে যে 225 গ্রামের মধ্যে তার লাভ হচ্ছে
25 গ্রাম। 225 গ্রামের মধ্যে লাভ হচ্ছে 25 গ্রাম। 1 গ্রামের মধ্যে লাভ হবে 25/225, আর 100 গ্রামের মধ্যে লাভ হবে 25/225 গুণ 100। তো দেখো 8/25 200 হয়, তাহলে 9/25 225, তাহলে এটা কত হলো 100/9। তো 100কে 9 দিয়ে ভাগ করলে কত হবে 9 11 99, তার মানে এটা হবে কারেক্ট আনসার। ঠিক আছে, অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে তোমরা বুঝতে পারছো যে ওজনের ক্ষেত্রে সে কিন্তু মানুষকে ঠকাচ্ছে, ওজনের ক্ষেত্রে। তো 250-এর জায়গায় সে দিচ্ছে 225 গ্রাম, তাহলে 25 গ্রাম প্রত্যেকবার সে কম দিচ্ছে, তার মানে কি 25 গ্রামের যে দাম সেটা তার লাভ হচ্ছে। তো 225-এ তার লাভ হচ্ছে 25 গ্রামের দাম। 1 গ্রামে কত আর 100 গ্রামে কত, তো সেক্ষেত্রে এটা হচ্ছে আমাদের পার্সেন্টেজ। তো অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। তো দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে একটি পণ্য 32% লাভে বিক্রি হয়, যদি এটির ক্রয় মূল্য 20% বৃদ্ধি করা হয় এবং বিক্রয় মূল্য একই থাকে, তাহলে লাভের শতাংশ কত হবে? অর্থাৎ কোনো একটি জিনিসকে 32% লাভে সর্বদা কোনো একজন দোকানদার বিক্রি করে, ক্রয় মূল্যকে 20% যদি বাড়ানো হয় আর বিক্রয় মূল্য যদি একই থাকে, তাহলে লাভের শতাংশ কত হবে? তো এখানে আমরা ধরে নেব যে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। আমরা ধরে নিলাম যে জিনিসটির দাম হচ্ছে 100 টাকা, আর বিক্রি করছে কত টাকায়? বিক্রি করছে 32%, তাহলে 32% মানে কত হবে? 132 টাকা। 132 টাকা হবে 100, ঠিক আছে, 132 হবে, তাহলে 32 বেড়ে যাচ্ছে মানে কি 132 হবে। এরপর বলা হচ্ছে যে ক্রয় মূল্য যদি 20% বৃদ্ধি করা হয়, ক্রয় মূল্য যদি 20% বৃদ্ধি করা হয়, তার মানে কি ক্রয় মূল্য হবে 120। 20% বেড়ে যাচ্ছে মানে কি 100 টাকায় 20 টাকা বাড়বে, তো 100 টাকা ছিল 20 টাকা বেড়ে গেল, 120 হয়ে গেল। আর বলা হয়েছে যে বিক্রয় মূল্য একই থাকবে, তার মানে কি 132-এ থাকবে, তাহলে লাভের শতাংশ কত হবে? তো দেখো ক্রয় মূল্য আছে, বিক্রয় মূল্য আছে, তাহলে লাভের পার্সেন্টেজ কি করে বার করা হয়? লাভের পার্সেন্টেজ বার করা হয় যত লাভ হচ্ছে, 120 টাকায় কেনা হচ্ছে, 132 টাকায় বিক্রি করা হচ্ছে, তাহলে কত লাভ হচ্ছে? এটা মাইনাস করলে কত হবে? 12 টাকা লাভ হচ্ছে। কতর মধ্যে লাভ হচ্ছে? 120-র মধ্যে, এবং গুণিত 100। গুণিত 100 মানে কি শতকরাতে এটা কিন্তু বেরিয়ে যাবে। তাহলে এখানে আমরা কি করলাম? যত লাভ হচ্ছে সেটি উপরে, যার মধ্যে লাভ হচ্ছে সেটি নিচে, এবং গুণিত 100। তাহলে 12 কেটে গেল, একটা 0 10 আর 0 0 কেটে গেল, তার মানে কত হচ্ছে? 10%। 10% মানে হচ্ছে অপশন এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। তো দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে দুটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল হচ্ছে 168, তবে সংখ্যাগুলির যোগফল কত হবে? তো এখানে কি বলা হয়েছে? দুটি ক্রমিক জোড় সংখ্যা। তো ক্রমিক মানে হচ্ছে পরপর, আর জোড় সংখ্যা মানে তো দেখো এখানে 2 4 6 8 10 এগুলো হচ্ছে জোড় সংখ্যা। কিন্তু এখানে একটি জিনিস বুঝতে হবে, সেটি হচ্ছে দেখো এটা হচ্ছে জোড় সংখ্যা, পরবর্তী জোড় সংখ্যা যদি আমরা যেতে চাই তাহলে +2 করতে হবে। এখানেও +2, এখানেও +2, এখানেও +2, অর্থাৎ এখানে আমরা কি বুঝতে পারছি যে কোনো একটি জোড় সংখ্যার সাথে যদি 2 যোগ করা হয় তাহলে পরবর্তী ক্রমিক জোড় সংখ্যা আমরা পেয়ে যাব। তাহলে ধরে নিচ্ছি যে x হচ্ছে একটি জোড় সংখ্যা, এবং তার সাথে যদি আমরা x+2 করি তাহলে পরবর্তী ক্রমিক জোড় সংখ্যা আমরা পেয়ে যাব। তাহলে এই যে দুটো,
এই দুটো সংখ্যার গুণফল বলা হয়েছে 168। এই দুটো গুণ করলে কি হবে? এক্স স্কোয়ার প্লাস 2x, এক্স স্কোয়ার প্লাস 2x। যারা জানো না তাদের ক্ষেত্রে জানিয়ে দিচ্ছি, দেখো এইরকম গুণ থাকলে কি হয়, এক্সের সাথে এক্সকে গুণ করবে, আবার এক্সের সাথে 2কে গুণ করবে। তাহলে এক্সে এক্সে গুণ করলে এক্স স্কোয়ার, আর 2-এর সাথে এক্স গুণ করলে 2x। এটাকে আমরা বাঁ দিকে নিয়ে আসবো, কারণ এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ রয়েছে। 168কে এমনভাবে আমাদের সাজাতে হবে যেন 2 আসে, ঠিক আছে, 2 আসে। তো 168কে যদি আমরা এখানে 2 দিয়ে 8 2 16, 4 42, 21, 3 7 21, ঠিক আছে। তো এগুলো কি সাজাতে হবে যেন 2 আসে। তো দেখো 3 2 6 2 12 আর 7 2 14, তাহলে 12 আর 14, 14 থেকে যদি আমরা 12 মাইনাস করি তাহলে 2 হয়ে যাবে। তাহলে এখানে কি লিখব? এক্স স্কোয়ার প্লাস 14x মাইনাস 12x মাইনাস 168 সমান হচ্ছে 0। এখান থেকে এক্সটা কমন নিয়ে নিচ্ছি, এক্স প্লাস 14, 12 কমন নিয়ে নিচ্ছি, তাহলে এক্স প্লাস 14। এখানে দেখো একটি তথ্য, এখানে মাইনাস ছিল এখানে প্লাস হয়ে গেল, কেন? মাইনাস যদি কমন নিয়ে নিই তাহলে ভেতরের যে চিহ্ন সেগুলো কিন্তু পাল্টে যায়। দেখো এখান থেকেও কিন্তু তুমি এখানে যেতে পারবে, মাইনাসে প্লাসে হচ্ছে মাইনাস, তাহলে ঠিকই আছে। তাহলে এক্স প্লাস 14 কমন নিয়ে নিচ্ছি, এক্স প্লাস 14 আর এক্স মাইনাস 12। দুটির যদি গুণফল হয় 0 তাহলে এক একটি কিন্তু 0 হয়, ঠিক আছে, এক একটি 0 হবে। তাহলে এক্স প্লাস 14 সমান হচ্ছে 0 আর এক্স মাইনাস 12 সমান হচ্ছে 0। এখানে দেখো মাইনাস 14 হচ্ছে, তো মাইনাস 14 কিন্তু এখানে হবে না, প্লাসে নিতে হবে। তাহলে দেখো এখানে কিন্তু প্লাস হচ্ছে, তো 12 আমাদের হচ্ছে এখানে এক্সের মান, এক্সের মান হচ্ছে 12। তার মানে কি? তার মানে আমরা বলতে পারি যে প্রথম জোড় সংখ্যা হচ্ছে 12 আর দ্বিতীয়টি কত হবে? 14। তাহলে একটি হবে 12 আরেকটি হবে 14। তাহলে এখানে কি বলা হয়েছিল যে সংখ্যাগুলির যোগফল কত হবে? তো এই দুটির যোগফল কত হবে? 12 2 24 আর 2 26, 26 হবে। তাহলে অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। তো দেখো পরবর্তী অঙ্কে বলা হচ্ছে একটি প্রদত্ত সংখ্যাকে 899 দ্বারা ভাগ করলে ভাগশেষ পায় 63। অর্থাৎ কোন একটি সংখ্যা, যে সংখ্যাকে যদি 899 দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগশেষ হবে 63। একই সংখ্যাকে, অর্থাৎ সেই সংখ্যাটিকেই যদি 29 দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগশেষ কত হবে? ঠিক আছে, তাহলে কোন সংখ্যাটিকে ভাগ করা হচ্ছে সেটা কিন্তু আমাদের জানা নেই, ঠিক আছে, কিন্তু এখানে একটি শর্ত আমরা পূরণ করতে পারি। দেখো বলা হয়েছে 899 দিয়ে ভাগ করলে 63 ভাগশেষ থাকবে। তো যদি 899 সংখ্যাটি রয়েছে এর সাথে যদি আমরা 63 যোগ করে দিই তাহলে কত হবে? 962 হবে, 962 হবে। এই সংখ্যাটিকে যদি তোমরা খুব ভালোভাবে দেখো, এই সংখ্যাটিকে যদি আমরা 899 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু 63 ভাগশেষ থাকবে। কেন? কারণ আমরা যোগ করে দিয়েছি, তার মানে কি ভাগ করলে এটা ভাগশেষ থেকে যাবে, ঠিক আছে, ভাগশেষ থেকে যাবে। তো সেক্ষেত্রে দেখো প্রথম শর্তটি কিন্তু এখানে মিলে যাচ্ছে, ঠিক আছে। তো ন্যূনতম এই সংখ্যাটিকে আমরা কিন্তু নিতে পারি যে এই সংখ্যাটিকে যদি 899 দিয়ে ভাগ করা হয় তাহলে 63 ভাগশেষ থাকছে, তাহলে আমরা এই সংখ্যাটি কিন্তু ধরতেই পারি। এরপর বলা হয়েছে একই সংখ্যাকে, অর্থাৎ এই সংখ্যাটিকে যদি 29 দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগশেষ কত হবে? তাহলে এই সংখ্যাটিকে আমরা 29 দিয়ে ভাগ করব, তাহলে উত্তর হয়ে যাবে। এই প্রশ্নটি কিন্তু এইভাবে করলে কয়েক সেকেন্ডের মধ্যে উত্তর চলে আসবে, কিন্তু যদি অন্যভাবে করতে যাও তাহলে কিন্তু অনেক সময় লাগবে। তো সেক্ষেত্রে মনে কিন্তু রাখতে হবে তোমাদের কিভাবে করানো হচ্ছে, সেই টাইপটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। দেখো 29 দিয়ে ভাগ করা হচ্ছে, তো 29 মানে হচ্ছে কি 30-এর কাছাকাছি, তাই 3 দিয়ে গুণ, 3 30-এ 90 হয়, তাহলে 3 দিয়ে গুণ করব, তাহলে কত হবে? 3 30-এ 90, 90-এর থেকে 3 বাদ যাবে, তাহলে কত হবে? 87। বিয়োগ করলে কত হবে? উপরে
তাহলে এটা হয়ে যাবে 9, এটা মিলে গেল, তাহলে 92, 90-এর কাছাকাছি, তার মানে হচ্ছে 3 দিয়ে আবার, তার মানে হচ্ছে 87। তাহলে 7 5 12 হয়, তাহলে 5, ভাগশেষ কত হলো? 5 হলো। তাহলে অপশন সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। তো দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে একটি সংখ্যার 44% এবং একই সংখ্যা 33% এর মধ্যে পার্থক্য 286, তাহলে সেই সংখ্যার 54% কত হবে? খুবই সহজ একটি অঙ্ক রয়েছে। 44% এবং 33%-এর পার্থক্য হচ্ছে 286, তাহলে 44% আর 33% পার্থক্য মানে কি? মাইনাস। তাহলে 44% 33% মাইনাস করলে কত হবে? 11 হবে। তাহলে 11% সমান আমরা বলতে পারি 286। তাহলে 1% সমান কত হবে? 286/11। আর আমাদের কি বলেছে? 54%। তাহলে 54% সমান কত হবে? 286/11, 54। তো সেক্ষেত্রে দেখো এখানে 11 দুগুণে 22, 6 11 66, এ দুটো গুণ করতে হবে, 54 এবং 26-এ গুণ করতে হবে। তো দেখো তোমরা খুব ভালোভাবে যদি লক্ষ্য করো তাহলে এটা কত হবে? এটা কত হবে? তো এটা হবে, দেখো এটা যদি গুণ করো, 4 6 24, 2 5 6 30, 32, 4 2 8, 5 2 10, 1404 হচ্ছে, তার মানে কি? অপশন বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। ঠিক আছে, খুবই সহজ একটি প্রশ্ন ছিল, এভাবেই কিন্তু তোমাদের করতে হবে। তো দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে দুটি ট্রেনের গতিবেগের অনুপাত কিন্তু দেয়া আছে। দুটি ট্রেন আছে, সে দুটি ট্রেনের গতিবেগের অনুপাত দেওয়া আছে। প্রথম ট্রেনটি 7 ঘন্টায় 182 কিমি ভ্রমণ করলে দ্বিতীয় ট্রেনের গতিবেগ নির্ণয় করো। অর্থাৎ দেখো প্রথম ট্রেনের কিন্তু গতিবেগ দেওয়া আছে। তাহলে প্রথম ট্রেনের ক্ষেত্রে কি হচ্ছে? 7 ঘন্টায় যাচ্ছে 182 কিমি, তাহলে 1 ঘন্টায় কত যাচ্ছে? 182/7, তাহলে কত হচ্ছে? 7 2 14, 4 42, 6 7 42, তাহলে 26 কিলোমিটার যাচ্ছে 1 ঘন্টায়। কোন ট্রেনটি যাচ্ছে? প্রথম ট্রেনটি। তাহলে দেখো গতিবেগের অনুপাত কিন্তু দেয়া আছে দুটোর। প্রথম ট্রেনটির গতিবেগের অনুপাত কত? 13, দ্বিতীয় ট্রেনটির কত? 11। এই যে 13 অনুপাত দেওয়া আছে, আর এখানে আমরা কি পেলাম? এটাই তো গতিবেগ 1 ঘন্টায়, মানে কি? গতিবেগ সর্বদা প্রতি ঘন্টায় কিন্তু মাপা হয়। তো সেক্ষেত্রে 1 ঘন্টায় হচ্ছে 26, তাহলে আমরা বলতে পারি যে 13 অনুপাত সমান 26। 13 অনুপাত সমান হচ্ছে 26, 1 অনুপাত সমান 26/13। আর দ্বিতীয় ট্রেনটির গতিবেগের অনুপাত কত? 11, তাহলে 11 অনুপাত সমান 26/13 গুণ 11, তাহলে 13 2 26, 11 2 22। তাহলে অপশন এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। ঠিক আছে, তাহলে কিভাবে আমরা এটা পেলাম? প্রথম ট্রেনটির গতিবেগ কিন্তু আমরা বার করলাম, সেই গতিবেগের অনুপাত দেওয়া আছে, তাহলে 13 অনুপাত সমান 26, তাহলে 1 অনুপাত সমান কত? আর দ্বিতীয় ট্রেনটির অনুপাত হচ্ছে 11, তাহলে 11 অনুপাত সমান কত? তো সেক্ষেত্রে হয়ে গেল 22, মানে অপশন এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। তো দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে দুটি সংখ্যা 3:2 অনুপাতে আছে। যদি প্রথম সংখ্যা থেকে 8 বিয়োগ করা হয় এবং দ্বিতীয় সংখ্যা থেকে 6 বিয়োগ করা হয়, তবে অনুপাতটি হবে 5:4। সংখ্যাগুলি কি কি? তা আমরা এখানে ধরে নেব যে প্রথম সংখ্যাটি হচ্ছে 3x আর দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে 2x। তাহলে প্রথম সংখ্যাটি কি? 3x, দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে 2x। প্রথমটির থেকে 8 বিয়োগ, তাহলে -8,
দ্বিতীয়টির থেকে 6 বিয়োগ বলা হয়েছে, তাহলে -6। আর নতুন অনুপাত কত হবে? 5:4। তো এটাকে ক্যালকুলেশন করলে আনসার কিন্তু বেরিয়ে যাবে। দেখো 3 4 12, 12x, আর 4 8 32, 5 2 10x, আর 5 6 30। এক্সগুলিকে বাঁ দিকে রাখবো, তাহলে -10x হয়ে যাবে, যেহেতু প্লাস ছিল এদিকে এলো মাইনাস। -30 আছেই, এটা হয়ে গেল +32। তাহলে এটা হচ্ছে 2x, আর এটা হচ্ছে কত? 2 হবে, কারণ 32 হচ্ছে বড়, তো সেক্ষেত্রে 2 হবে। আর x সমান কত হবে? 2/2 সমান হচ্ছে 1। তাহলে x এর মান আমরা পেয়ে গেলাম 1। তো আমরা ধরে নিয়েছিলাম যে প্রথম সংখ্যাটি হচ্ছে 3x। 3x মানে কি? 3x মানে হচ্ছে 3, আর x এর মান হচ্ছে এখানে 1। তাহলে 3 1 কে 3, আর 2x মানে কি? 2 গুণিত 1 সমান হচ্ছে 2। তাহলে সংখ্যাগুলো আমরা কত পেলাম? 3 আর 2। 3 আর 2 মানে হচ্ছে অপশন এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। ঠিক আছে, এভাবেই কিন্তু অঙ্কটি তোমাদের করতে হবে। খুবই সহজ একটি অঙ্ক ছিল, পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। তো দেখো পরবর্তী অঙ্কে বলা হচ্ছে এ ও বি একসাথে 12 দিনে, বি ও সি একসাথে 15 দিনে, এবং সি ও এ একসাথে 20 দিনে কাজ করতে পারে। তিনজন মিলে কত দিনে কাজ শেষ করবে? তো তোমরা একটি তথ্য এখানে খুব ভালোভাবে দেখো, এরা কিন্তু দুজন একসাথে কাজ করছে, দুজন প্রত্যেকবার একসাথে কাজ করছে। এখানে বলা হয়েছে যে 3 জন। তো যদি এগুলোকে প্রত্যেকটিকে যদি আমরা যোগ করি, তাহলে দেখো এ এখানে রয়েছে 2 বার, বি রয়েছে 2 বার, এবং সি রয়েছে 2 বার। তার মানে এই সংখ্যাগুলোকে যদি আমরা যোগ করি ভগ্নাংশের আকারে, তাহলে এগুলো কিন্তু 2 বার চলে আসবে। ঠিক আছে, তার মানে কি বলতে চাইছি, এখানে দেখো লিখে করলে কিন্তু অনেক সময় লাগবে, যেহেতু এমসিকিউ টাইপের কোশ্চেন, তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু বুঝতে হবে এবং লিখতে হবে কম। তো দেখো এ ও বি একসাথে 12 দিনে কাজ করছে, তাহলে এ ও বি 12 দিনে করে 1 অংশ, তাহলে 1 দিনে করে 1 এর 12 অংশ, তাহলে 1 দিনে কত করছে? 1 এর 12 অংশ। বি ও সি 1 দিনে কত করবে? 1 এর 15 অংশ। আর সি ও এ 1 দিনে কত করবে? 1 এর 20 অংশ। তাহলে এই যে যোগ করলাম, এগুলো কি হলো? এরা 1 দিনে করে কত অংশ সেটা কিন্তু আমরা পেলাম। তো এই যেটি পাচ্ছি এগুলো দেখো ডবল করে কিন্তু রয়েছে, এ রয়েছে ডবল, বি রয়েছে ডবল, এবং সি রয়েছে ডবল। তার মানে কি আমি বলতে চাইছি সেটি হচ্ছে এ প্লাস বি প্লাস সি, আর এখানে 2 গুণ, মানে যেহেতু ডবল করে রয়েছে, তো সেক্ষেত্রে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি, তারা একসাথে 1 দিনে কাজ করে এত অংশ। ঠিক আছে, এটাই কিন্তু প্রশ্নটির এখানে বুঝতে হবে যে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি একসাথে 1 দিনে কাজ করে এত অংশ। তাহলে কত অংশ কাজ করে যোগ করব, লসাগু হবে 60, 5 12 60, 4 15 60, 3 20 60। তাহলে 5 আর 4 9, 10 11 12, তাহলে 12 60, 12 60 মানে কি? 1 এর 5। তাহলে এত অংশ করছে তারা 1 দিনে, কিন্তু এখানে 2 আছে, তো সেক্ষেত্রে 2 আমরা এখানে গুণ করে দেব। গুণ আছে তার মানে কি ভাগ হবে, তাহলে এ প্লাস বি প্লাস সি সমান কত হয়ে যাবে? গুণ আছে ডান দিকে নিয়ে এলে ভাগ হয়ে যাবে, ভাগ মানে কি 1 এর 2, তাহলে 1 এর 10 হয়ে গেল। 1 এর 10 যদি হয়ে যায়, তাহলে এখানে দেখো এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে এ প্লাস বি প্লাস সি, মানে এ বি এবং সি একসাথে 1 দিনে করে এত অংশ, 1 দিনে করে এত অংশ। তাহলে এত অংশ করে বা 1 এর 10 অংশ করে 1 দিনে, তাহলে 1 অংশ করে কত দিনে? 1 অংশ করে কত দিনে হবে?
1/10, তার মানে 10টা উপরে চলে যাবে, তাহলে হয়ে যাবে 10 দিনে। তার মানে হচ্ছে কি অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমরা লিখে করতে যাও তাহলে অনেক বড় কিন্তু হয়ে যাবে, 1 পাতার অঙ্ক রয়েছে এটা। কিন্তু যদি তোমরা মাইন্ডে ক্যালকুলেশন করো বা বুঝে তারপরে কম লিখো, তাহলে কিন্তু এভাবেই শর্টকাটে তোমরা করতে পারবে। ঠিক আছে, তো এখানে প্রশ্নে এটা কিন্তু দেখে নেবে, যেহেতু দুজন করে বলেছে, তো সেই জন্য এখানে 2 কিন্তু এখানে গুণ হবে। ঠিক আছে, তো দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে 40 জন লোকের 190 দিনের খাবার মজুত আছে। 30 দিন পর 8 জন লোক অন্যত্র চলে গেলেন। যারা রয়ে গেলেন তাদের অবশিষ্ট খাবারে কতদিন চলবে? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রয়েছে। তো দেখো এটা হচ্ছে ত্রৈরাসিক পদ্ধতি বা ঐকিক নিয়মে তোমরা করতে পারো। এটা হচ্ছে জন আর এদিকে হয়ে যাবে দিন। জনের ক্ষেত্রে বলা রয়েছে যে 40 জন 190 দিন। আবার এখানে দেখো কি বলা হয়েছে যে 30 দিন পর, তাহলে 30 এখানে মাইনাস করে দেব, তাহলে কত হয়ে যাবে 160। আর এখানে দেখো বলা হয়েছে যে 8 জন লোক অন্যত্র চলে গেলেন। 8 জন লোক চলে গেলেন মানে কি মাইনাস হয়ে গেল, তাহলে 40 ছিল, 40-এর থেকে 8 মাইনাস হয়ে গেল, তাহলে হয়ে গেল 32। তাহলে এই 32 জনের কতদিন চলবে? ঠিক আছে, এটা হচ্ছে অঙ্ক। ঠিক আছে, বুঝে নিলে যে 40 জন লোকের 190 দিনের খাবার মজুদ ছিল। 30 দিন পর মানে 30 মাইনাস, 8 জন লোক চলে গেল, তাহলে 8 মাইনাস, তাহলে এখানে জিজ্ঞাসা চিহ্ন। তো দেখো এখানে একটি তথ্য তোমরা মনে রাখবে, অনেকবার কিন্তু তোমাদের বলেছি, জন আর দিন থাকলে কি হয়? ব্যস্ত সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক হয়। ব্যস্ত সম্পর্ক মানে কি? যারা জানো না তাদের ক্ষেত্রে জানিয়ে দিচ্ছি। দেখো ব্যস্ত সম্পর্ক মানে হচ্ছে যে জন যদি কমে তাহলে দিন সংখ্যা বাড়বে, জন কমলে দিন সংখ্যা বাড়বে। এখানে দেখো কি বলা হয়েছে যে খাবার মজুদ আছে, তার মানে কি যে 40 জনের বদলে যদি 32 জন থাকে, তাহলে সেই খাবার তারা বেশি দিন খাবে, সেই খাবার তারা বেশি দিন খাবে। তার মানে কি এদিকে কমছে এদিকে বাড়ছে। তো যদি একদিকে কমে একদিকে বাড়ে তাহলে হয় ব্যস্ত সম্পর্ক, আর যদি দুই দিকেই কমে বা দুই দিকেই বাড়ে তাহলে হয় সরল সম্পর্ক। তো এক্ষেত্রে হচ্ছে ব্যস্ত সম্পর্ক। আর আরেকটি তথ্য মনে রাখবে, ব্যস্ত সম্পর্ক হলে কিন্তু কোনো পরিবর্তন হবে না। কিসের পরিবর্তন? 40 থাকবে উপরে, 32 থাকবে নিচে, গুণিতে 160। আমাদের দিন বার করতে হবে। 40 থাকবে উপরে, 32 থাকবে নিচে, আর গুণিতে 160। এটাই হচ্ছে কোনো পরিবর্তন হলো না। তার মানে কি 40 উপরেই থাকলো, 32 নিচে, আর 160 হচ্ছে এখানে। কিন্তু যদি এটা সরল সম্পর্ক হতো, যদি সরল হতো তাহলে এটা পাল্টে যেত, 32 চলে যেত উপরে, 40 নিচে, 32 উপরে 40 নিচে। ঠিক আছে, কিন্তু যেহেতু ব্যস্ত তো সেই জন্য নো চেঞ্জ। কাটাকাটি করলে কি হবে? 16 10 160, 16 2 32, 20 2 40, তাহলে 20 10 হয়ে যাচ্ছে 200। তো 200 মানে কি? অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। আশা করি বুঝতে পেরেছো। এগুলো করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না, আমি তোমাদের বোঝানোর জন্য এইভাবে কিন্তু হচ্ছে। তোমরা যখন করবে তখন কি হবে? করবে তখন ডাইরেক্ট তোমরা এখানে 40 লিখবে, এখানে 160, এখানে 32, তাহলে ক্যালকুলেশন এখানেই কিন্তু হয়ে যাচ্ছে। দেখো এখানেই কাটাকাটি কিন্তু হয়ে যাচ্ছে। তো খুব একটা যে সময় লাগবে সেটা নয়, বুঝতে প্রথমে সময় লাগবে, বোঝা হয়ে গেলে তারপরে করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না। তো এই হচ্ছে আজকে একটি গুরুত্বপূর্ণ ক্লাস। 10টি টাইপ আমরা এই ভিডিওতে আলোচনা করলাম। যারা ভিডিওটি দেখলে প্রত্যেককে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি লাইক করে দেবে। তার পাশাপাশি যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আইসিডিএস এর রেগুলার ক্লাসগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।